নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমারও দিন বেশ ভালোই চলছে। তো দেখো, সকালবেলা বিছানাটা গুছাচ্ছিলাম আর ছেলেকেও স্নান করে নিয়ে এসেছি। তো এখন ড্রেস পরিয়ে দিচ্ছি। আর শীতকাল তো একটু লোশন দিয়ে দিতে হয়। ইদানিং ওর শরীরটা ভালো যাচ্ছে না, একটু জ্বরই। তো এই জন্য দেখো বিছানাটা একটু ভালোভাবে তুলিও নি, ও আবার শুয়ে যাবে। একটু জ্বরটা ছেড়েছিল, তারপর ওষুধ খাওয়াতে হবে, অ্যান্টিবায়োটিক ওষুধটা খাইয়ে দিচ্ছে। আর ও না একদম ওষুধ খেতে পারে না, নাকে মানে চাপ দিয়ে দিয়ে আমার ওষুধ খাইয়ে দিতে হয়, নয়তো ও একদম বমি করে দেয়। আর এই যে দেখো, ওকে আবার শুয়ে দিচ্ছি। মাধবনের শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তবু বলছি আমি যে ভালোই আছি। কি বলবো, খারাপ আছি তো আর বলতে পারি না, তাই না? আমরা যতই খারাপ থাকি না কেন, কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছো, আমাদের বলতে হয় বেশ ভালোই আছি। কিন্তু এই ভালো আছির পেছনে কিন্তু অনেক দুঃখ আছে। সবসময় যে ভালো আছির মানে হবে যে আমার সমস্ত কিছুই ভালো চলছে, তা না। অনেক সময় ভালো আছি মানে অনেক কষ্ট আছে ভিতরে, অনেক ব্যথা বেদনা, অনেক যন্ত্রণা, অনেক কিছুই আছে। তো যাই হোক, তেমন কিছু আর শেয়ার করে লাভ নেই। আসলে বলো তো, দুঃখের কথাটা শেয়ার করলে কেউই পছন্দ করে না, সত্যি। কিন্তু সুখ জিনিসটাই পছন্দ করে। কেন বলো তো, সবার জীবনেই তো একটু না একটু দুঃখ থাকে, সবাই তো আনন্দটাকে চায়, তাই না? তো আমিও আমার যতটুকু সম্ভব আমার সুখের দিনগুলি, আনন্দের দিনগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এদিকে ক্রিম লোশন দিয়ে দিচ্ছি। এখন তো শীতকাল, তো ক্রিম লোশন তো দিতেই হবে। সিঁদুরটাও পরে নিচ্ছি, তারপর যেতে হবে রান্নাঘরে। ওইদিকে বক বক করছিলাম, ওইদিকে মেয়ে ছিল না ছেলে জেনেছিল বলতে পারছি না, ভুলে গেছি। ওদের সাথে সারাক্ষণ আমার এক প্রকার বক বকই করতে থাকি আমি। বক বকই চলতে থাকে। এখন মনে পড়ে আমার মায়ের কথা, যখন ছোট ছিলাম। আমরা বোনেরার সাথে, আমরা 3 বোন ছিলাম, তো 3 বোনের সাথে মা যখন সারাক্ষণ বক বক চেঁচামেচি করতো, তখন তো কিছুই বুঝতাম না। বলতাম যে মা এত সারাদিন কেন ক্যাচ ক্যাচ করে, কেন বক বক করে, ভাল লাগে না। কিন্তু এখন যখন মা হয়ে গেছি, বুঝতে পারি যে মা হওয়ার গুরুত্বটা কতটুকু। বাচ্চাদেরকে সারাক্ষণ মানে কথার মধ্যে রাখতে হয় যে এটা করবি সেটা করবি, নয়তো ওরা উল্টো সুল্টো করে ফেলবে। তো ওদেরকে সারাক্ষণই একটা মানে কি বলবো, ডাইরেকশনের মধ্যে রাখতে হয়। ডাইরেকশন বলতে মানে অর্ডারের মধ্যে রাখতে হয় যে ওটা কর সেটা কর। তো ওদের নিজের কাজগুলি, এর মানে এটা নয় যে ওদেরকে দিয়ে অন্য কাজ করাবো, এটা নয়। আর এইদিকে দেখো, আমাদের বাঙালিদের কিন্তু একটা অভ্যাস, যে যতই আমরা আলনাতে, ওয়ার্ড্রোবে, শোকেসে জামা কাপড় রাখি না কেন, ঘরে যে একটা ফ্রি চেয়ার থাকবে ওটার মধ্যে এসে আমরা জামা কাপড় খুলে রাখবো। তো আমার বেলায় মনে হয় অনেকটাই বেশি। আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, এইদিকে একটা ভালো চেয়ার রেখেছিলাম, এটার অবস্থা একদম নাজেহাল। এটাকে মানে বিন ব্যাগ বানিয়ে ফেলেছে, এমন অবস্থা। এখানে যতগুলো কাপড় চোপড় দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ধোয়া, পরিষ্কার। কিন্তু ও কি করে, ও দোকান থেকে এসে ওর গায়ের জামাটা এটার মধ্যে, ধোয়া জামা কাপড়ের মধ্যেই রেখে দেয়। তো আমার একটু শুচিবাই অভ্যাস আছে, তো আমি নামিয়ে নেবো আবার ধুয়ে নেবো, এই সেই করি। এজন্য আমার প্রত্যেক দিন ধোয়া একটা না একটা থাকে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে, করছি আলু ভাজা, আলুটা ভেজে নিচ্ছি। এদিকে দেখো কোথায় যাচ্ছি আমি। এদিকে আমার হাজব্যান্ড আমাকে নিচে ডাকছিল যে আমাকে একটা জলের বোতল দিয়ে যাও। তো জলের বোতলটা নিয়েই যাচ্ছি, ও তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। ও উপর থেকে, নিচ থেকে উপরে উঠে আসবে না যতক্ষণ না আমি ওর ডাকে সাড়া দেব। যতক্ষণ আমি সাড়া দেব ততক্ষণ ও দাঁড়িয়ে থাকবে, সাড়া না দেবো ততক্ষণ ও দাঁড়িয়ে থাকবে। যখন আমি সাড়া দেবো, ওর জিনিসটা নিয়ে আসবো, তখন ও চুপ করবে। এই যে দেখো, নিয়ে নিয়েছি, চলে গেছে। আর আজকে বাজার থেকে হাজব্যান্ড নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ, ইলিশ মাছ। তো ইলিশ মাছ আনলে তো আর অন্য কিছু করার কোনো মানেই হয় না। তো আলু ভেজে নিচ্ছি, এগুলি খাবে মাধবন, কারণ মাধবনের শরীরটা দেখতেই পাচ্ছ বেশি ভালো নেই। ওকে ইলিশ মাছটা দেওয়া একদমই মানে ভালো নয়। ইলিশ মাছ কিন্তু আমি মনে করি না, জানি না, আমি তো আর ডাক্তার না। ইলিশ মাছ আমি মনে করি না যে শরীরের জন্য ভালো। আমি মনে করি একদমই ভালো না শরীরের জন্য। কিন্তু আমরা বাঙালি, ইলিশ মাছের যে একটা গন্ধ থাকে, সেটার জন্যই আমরা ইলিশ মাছ আনিও খাইও। আমাদের ইলিশ মাছের প্রতি কোনো অভক্তি আসে না। যখন যেমনইভাবে ইলিশ মাছ দেওয়া হয় আমরা খেতে পারি। ভাজা বলো, পাতুরি বলো, সর্ষে ইলিশ বলো, কিংবা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বলো, আমরা সব কিছুই খেতে মাহির। তো এইদিকে দেখো, তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মধ্যে, কারণ ওই যে ইলিশ মাছ ভাজাটা তো খাবেই, সঙ্গে আবার তেলটাও তুলে নেবে। আর এদিকে নিয়ে এসেছিলাম আধা জন্য শিং মাছ, জিওল মাছ, এগুলো ওর জন্য একটু ঝোল করে নেব।
পাতলা করে ঝোল করবো। আর এদিকে ডাল করা হয়ে গেছে, আলু ভাজা তো তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে মাধবনের ঝোলটা বসিয়ে দেবো। এদিকে না আমি একটা উল্টো পাল্টো কাজ করে ফেলেছি। দেখো, আমি মাধবনের শিং মাছগুলো আগেই না ভেজে আমি কি করেছি, এই যে দেখো দিয়ে দিয়েছি তরকারির জন্য। আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গ্রেট করে দিয়ে মাধবনের জন্য ঝোলটা করছি। কিন্তু ঝোলটা যখন দিয়ে দিয়েছি তখন মনে পড়লো, আরে আমি তো মাছই ভাজিনি, ঝোলের মধ্যে মাছ কীভাবে দেবো। তো আবার দেখো এই মাছগুলো একটা জায়গার মধ্যে তুলে রেখেছিলাম, রেখে তারপর এটার মধ্যেই কড়াইটার মধ্যে, এই লোহার কড়াইটার মধ্যেই আমি আবার এই মাছগুলো ভেজেছি, শিং মাছগুলো ভেজে এখন ঝোল যখন ফুটে আসবে তখনই দিয়ে দেবো। এটা একটা বিরাট বড় মিস্টেক হয়ে গেছে। যে জায়গায় মনে করো আমাদের 5 মিনিট লাগতো, এই জায়গায় আমার লেগে গেছে 15 মিনিট। তো অনেকটা টাইম টেকিং হয়ে গেলো, তাই না? তো যাই হোক, টাইম টেকিং হোক আর যাই হোক, রান্না তো করতেই হবে। ছেলের জন্য টাইম মতো রান্নাটা করতে হবে। ওর বাবা বলছিল ওর শরীরটা ভালো যাচ্ছে না, তো ওকে একটু পাতলা করে মাছের ঝোল, এই যে জিওল মাছের, শিং মাগুর, এই সমস্ত মাছের ঝোল খাওয়াও, তাহলে একটু শক্তি আসবে। কিন্তু বিশ্বাস করো আমার ছেলে একদম মাছের ঝোল খেতেই চায়নি। মাছের ঝোল বলতে মাছটা খেতে চায়নি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, কয়েকটা মাছ আমিও খেয়েছিলাম, আমার আবার এরকম ভালো লাগে। জিওল মাছের ঝোল দেখতাম আমার মা আমার বিয়ের আগে রান্না করতো, আলু এরকম যেভাবে রান্না করেছি, আলু সেদ্ধ করে ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমার মা আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে রান্না করতো। তো সেইভাবেই আজকে রান্না করেছিলাম। ঝোলটা একদম তেল কম মশলা কম, খুব ভালোই হয়েছিল খেতে। আমাদের বাঙালিদের ঘরে বলো তো, ইলিশ মাছ আনলে পরে অন্য কিছু কি আর রান্না করার দরকার লাগে? অন্য কিছু কিন্তু রান্না করার আর দরকার লাগে না। তো রান্না আমার শেষ প্রায়। এখন যেই বাসন কুসনগুলি ছিল এগুলোকে বাস ধুয়ে নেব। এক এক করে গ্যাস ওভেন রাখার জায়গাগুলিও ভালো করে মুছে নিচ্ছি, সুন্দর করে মুছে নেবো একটু লাইজল দিয়ে, মুছে বাস পরিষ্কার করে নিলাম। এখন ওভেনটাকে যেহেতু মুছে নিয়েছি, তো বলো তো শীতের বেলা চা না খেয়ে কি থাকা যায়? আর আমি চা না খেয়ে তো থাকতেই পারবো না। তো এই যে দেখো চাটাকে সুন্দর করে ফুটে আসছে। দেখবে তোমরা গরুর দুধ দিয়ে চা করা থেকে গরুর দুধ দিয়ে চা করলে, কিংবা আমুল লিকুইড দুধটা দিয়ে চা করলে না দারুণ একটা কালার আসে, যদি গরুর দুধটা ঘন হয় তাহলে। তো দেখো চা করে নিয়েছি, এখন বসে একটু চাটা খাবো। চা খেয়ে নিয়ে এদিকে দেখো ঘর ঝাড় দেওয়ার বাকি ছিল, ঘর ঝাড় দিতে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো সমস্ত কিছু এলোমেলো। আর মাধবনের শরীর ভালো এখনও হয়নি, এই যে দেখে বুঝতেই পারছো খাটের মধ্যে শুয়ে আছে। ওকে আর নাড়াচাড়া করিনি, একটু খাইয়ে দিয়েছিলাম, বেশি খায়নি, অল্প একটু খেয়েছিল। তো একটু খাইয়ে ওকে জোর করেই এক প্রকার খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দিয়ে বাস আবার আগের জায়গায় শুয়ে দিলাম। এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছে, এক এক করে সমস্ত ঘর ঝাড় দিতে হবে। আর এত ধুলা পড়ে থাকে, এখন তো শীতকাল, বৃষ্টিও হচ্ছে না। তো রাস্তার সঙ্গে বাড়ি হলে না, রোডের সাথে বাড়ি হলে এই সমস্যা, সারা ঘরে দেখবে তোমার শুধু এই যে ধুলাবালি পড়ে থাকে। তো মানে ঝাড় দিয়ে তুমি কমাতে পারবে না, মুছতে গেলেও দেখবে একদিন মোছার পরেও দেখবে আরেকদিন সেই ধুলবালি লেগে থাকে। তো আর কি বলবো। তো দেখো সারলাম, ফেস ক্লিন করে হাত পা ধুয়ে চলে আসলাম আমার হাজব্যান্ডের বেডরুমে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই জানলাটা তোমাদেরকে আর কতবার বলবো, এত প্রিয় আমার গাইজ, এত প্রিয়। এদিকের বিছানাটা, জানলাটা খুব ভালো লাগে। তো লোশন টোশন সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন বসে এগুলো মাখবো। কাপড় চোপড় ধুয়ে এসেছি, এখন ছাদে যাবো মেলতে। তো ভাবলাম একটু চুলগুলো আছে, যে সকালবেলা স্নান করার পর না আমি চুল টুল একদম আঁচড়াইনি। এমনিতে আমি ভিজা চুল আঁচড়াই না। তো এখন চলে আসলাম একটু চুলগুলো আছে, তারপর আবার ছাদে চলে যাবো। তো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, একদম কম দামে, তোমাদেরকে সেটাই দেখাবো। নিয়ে এসেছি, বলছিলাম যে ফ্লিপকার্ট থেকে আমি কিছু অর্ডার করেছিলাম, এগুলো না শুধু এটা অর্ডার করেছি। এই যে দেখো, এই ভ্যাসলিন কোকোয়া গ্লো, এটা আমি অর্ডার করেছিলাম। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, কারণ আমি নিভিয়ার লোশনই ট্রাই করি কি মানে নিভিয়ার লোশনই লাগাই। তো আজকে এবার প্রথম আমি ভ্যাসলিনটা ট্রাই করে দেখবো। শুনেছি আমার বোন ইউজ করে, তোমার বোন বলেছে খুব ভালো, তো এই জন্য আমি ব্যবহার করে দেখবো। এটার দাম তোমাদেরকে বলছি, দাও, ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছি। এটার দাম 700 সামথিং। এটা আমি কিনেছি 379 না 372 টাকা দেয় সামথিং এরকম। চিন্তা করতে পেরেছি, আমি এর আগে একটা এরকম অফারে ফ্লিপকার্ট থেকে কিনেছি। এত ভালো লাগে না যখন এত দামি দামি জিনিসগুলি, ভালো ভালো প্রোডাক্টগুলি যখন মানে একটু কম দামে ছেড়ে দেয়। তো আমাদের জন্য এগুলো নাইট ক্রিমগুলো রাতের বেলার জন্য, এই যে নাইট ক্রিম, তো এগুলো রাতের জন্য নিয়ে এসেছি। আমি না, আমার হাজব্যান্ডে নিয়ে এসছে।
আসো বসো। এখন এই শুনে কোনো কিছু অর্ডার করা হয়েছে তো পাগল হয়ে থাকে। এই যে দেখো মামা বস্তা কবে আসবে? তো পার্সেল আসলে না মানে এত পাগল হয়ে যায়, মা মেয়ে ছেলে সবাই মিলে। যদি বেশি পাগল হয় আমি আর আমার মেয়ে, তোমরাও মনে হয় আমার মতনই। তো কোনো কিছু আসার পর না এটাকে মানে কখন খুলবো সেটার চেষ্টাই করতে থাকি সারাক্ষণ ধরে। কিছু শেয়ার করছি না, আবার সেই দুপুরবেলা খাওয়ার টাইমে তোমাদের সাথে কি দিয়ে ভাত খাবো সেটাই শেয়ার করবো। তোমরা তো দেখতে পেয়েছো কি রান্না করা হয়েছে। তো একবারে লাঞ্চ করার টাইমে বাস ডাইনিং টেবিলে তোমাদের সাথে আবার দেখা। তো গাইস তোমাদের সাথে কথা বলার পর আমি চলে এসেছিলাম ছাদে। এদিকে দেখো ছাদে এসে আমি কাপড় চোপড় মেলতে চলে এসেছি, কারণ বেলাও হয়ে গেছে। কাপড়গুলো না আমি রোদে মেলে দিইনি এখনও, তো দেইনি যেহেতু একটু এমনিতেই তো শীতের বেলা কাপড় চোপড় শুকাতে অনেকটা দেরি হয়, আর তারপর যদি একটু লেট করে কাপড় চোপড় রোদে দেই না তাহলে তো আরও দেরি হয়ে যায়। যদিও আমার কাপড় চোপড় কিছুই শুকায় না, কখন কখন আমি খুব সকাল সকাল দিয়ে দিই। তো সুনাইকে লাঞ্চ দিয়ে দিই। সুনাই আসো। ওই যে সুনাই। আচ্ছা তোমরাই বলো, বাঙালিদের ঘরে কি মাছ ছাড়া খাওয়া চলে? ঠিক আছে আমার পছন্দ না, কিন্তু আমার হাজবেন্ড খুব খুব ভালোবাসে। আমার হাজবেন্ড কিন্তু মাছ খুব ভালোবাসে। খুব সুন্দর, খুব নাইস। আসছি দিদি ভাইকে খাওয়াটা দিয়ে আসি, যাও। সুনাইকে লাঞ্চ দিয়ে দিলাম। এটা হলো আলু পটল সয়াবিনের ডালনা, আর এটা হলো শিং মাছের ঝোল আলু রেঙ্গে কালো জিরে দিয়ে। আর এই যে দেখো এটা হলো আলু ভাজা। তো ফাইনালি দেখে নাও তোমরা। আর এই ছেলে মেয়ে দুটোর একটা আমার মাছ খেতে চায় না। কেন রে? শিং মাছের ঝোল খাওয়া তো ভালো না, আমি খাবো না একদম, এটাকে ফেলে দাও।